আরজিকর নিয়ে বিতর্ক এখনো থামছে না, এখনো আলোচনা চলছে বিভিন্ন চ্যানেলে। আন্দোলনটা ঠিক ছিল না ভুল ছিল, কেন মানুষ সরে গেল, না মানুষ এদের সাথে রয়েছে। যাই হোক, এই নিয়ে বাংলা বাজার নামে একটি চ্যানেল, অনিকেত চট্টোপাধ্যায়, যিনি কলকাতা টিভির দায়িত্বে ছিলেন, সেই অনিকেতদার চ্যানেলে এমকে ডিজিটালের প্রবীর বিশ্বাস আর আমি বং নিউজ থেকে দীপক ব্যাপারী। আমাদের এই আলোচনা প্রথম পর্বে অর্থাৎ প্রথম আধ ঘন্টায় আমি ছিলাম না, উপস্থিত থাকতে পারিনি, কিন্তু পরের আধ ঘন্টা গুরুত্বপূর্ণ, সেই অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে আমার বক্তব্যটা আপনারা শুনবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আমি কিন্তু তোমার পুরো কথাটার সঙ্গে আমি একমত নই। আমি আলোচনা করব, কিন্তু আমাদের মধ্যে দেরি করে হলেও শেষ পর্যন্ত আমাদের বং নিউজের দীপক এসে হাজির হয়ে গেছেন। দীপক, স্বাগত তোমাকে। দেরি করার জন্য বকবো না কি করব বুঝতে পারছি। প্রথমত 9:30 থেকে বৃষ্টি, আমি মাঝ রাস্তায় আটকে ভিজছিলাম রীতিমতো। লাস্টে একটা বাইক ধরে বুক করে তারপরে এলাম। সবাইকে মানে দুঃখিত আর কি দেরি হওয়ার জন্য। আর আলোচনাটা আমি কিছুটা বাইকে আসার সময় শুনছিলাম, হালকা কিছুটা শুনতে পেয়েছিলাম, বাকিটা শোনা হয়নি। আমি তোমাকে একটুখানি তোমার কাছ থেকে জেনে নিতে চাইবো যে আমি যেটা এই আন্দোলনটাকে স্টাডি করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই আন্দোলনের রাস্তায় দুটো দিক ছিল। একটা হচ্ছে গিয়ে সোশ্যাল মুভমেন্ট, একটা যেখানে লিঙ্গ সাম্যের কথা, জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হচ্ছিল, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল। সেটা করছিলেন একটা সিভিল সোসাইটির একটা বিরাট সংখ্যক মানুষজন, এবং তার মধ্যে সবাই এক দলের নয়, কিন্তু মোটামুটি সেখানে একটা বাম বুদ্ধিজীবীদের ছাপ ছিল। অন্য ধারে ডাক্তারদের একটা মুভমেন্ট হচ্ছিল। ডাক্তারদের মুভমেন্টটা তাদের বিভিন্ন নিজস্ব দাবি দাওয়া নিয়ে। আর এই দুটো মুভমেন্টেরই একটাই কমন ফ্যাক্টর ছিল, একটা ধর্ষণ এবং একটা খুন। কিন্তু শেষ পর্যন্ত এটা আমার মনে হয়েছে যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল এই আন্দোলনটাকে মোটামুটি ডাক্তারদের আন্দোলন এবং সেটাকেই একটা জায়গায় এনে দাঁড় করাতে পেরেছেন বলেই কোথাও এই আন্দোলনটা ধীরে ধীরে ওই ডাক্তারদের যেই ওরা জয়েন করে গেলেন আস্তে আস্তে ফিজল আউট করে যাচ্ছে। কি মনে হয় তোমার? এটা কিছুটা ঠিক, আবার কিছুটা ঠিকও নয় আমার হিসাবে। প্রথমত বলি, ডাক্তারদের আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন নয়। এটা ঠিক বলেছেন যে এটা তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া। এটা জনগণের আন্দোলন হয়নি, তার একটা কারণ আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এদের দাবির মধ্যে কোথাও ছিল না যে আমরা সস্তায় ওষুধ লিখবো, বিনা কারণে টেস্ট করাতে পাঠাবো না পেশেন্টদের। অর্থাৎ সাধারণ মানুষের যে হয়রানি হয়, যে সমস্ত হসপিটালে যাওয়ার পরে যে প্রাইভেট প্র্যাকটিস বা প্রাইভেট কোম্পানি থেকে বা ওষুধ কোম্পানি থেকে সরাসরি মুনাফা লোটার যে ডাক্তারদের স্বভাব, মানে সেই জায়গাটা কিন্তু এই দাবি দেওয়ার মধ্যে ছিল না যে আমরা এই এথিক্স গুলো মেনে চলবো, যে আমরা এই খারাপ কাজগুলো করব না যেটা জনগণকে শোষণ করে, লুট করে, যেটা প্রাইভেট ল্যাবরেটরি এবং নার্সিংহোম বা হসপিটাল। এই দাবি দেওয়াগুলো কিন্তু ডাক্তারদের আন্দোলনে ছিল না। ফলত যেটা হয়েছে, এটা জনগণের আন্দোলন ছিল না, এটা পার্টিকুলার তাদের নিজস্ব সুরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য পার্টিকুলার কিছু আন্দোলন। বাকি যে অংশটার আপনারা বলছেন যে একটা নারীবাদী আন্দোলনের কথা, সেখানেও একটা বড় ফ্যাক্টর, সেটাও কিন্তু জনগণের ইস্যু হয়ে ওঠেনি। তার একটা মূল কারণ হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিই। সম্প্রতি মৌসুমী নামে এক অভিনেত্রী আমাদের কুণালদা এবং দেবাংশুকে কেন্দ্র করে খুব বাজে মব লিঞ্চিং এর উস্কানি দেওয়ার একটা মন্তব্য করেন, এবং সেখানে তখন সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্য কুণাল ঘোষ একটা পোস্ট করেন, সেটাকে ট্যাগ করে আবার দেবাংশু একটা পোস্ট করেন। তখনই কিন্তু ওই মৌসুমী দেবী যে অভিনেত্রী, তিনি সেটাকে ভিকটিম কার্ড খেলতে শুরু করেন, দেখুন আমাকে অসম্মান করা হচ্ছে। তখনই, অর্থাৎ এই নারীবাদী যারা নিজেদেরকে দাবি করেন, আমি এদের সঙ্গে বহু বছর ধরে ঘর করছি, আমি জানি এরা যখন সমতার কথা বলে, নারী পুরুষ সমান অধিকারের কথা বলে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। যখনই একজন মহিলা অপরাধ করেছে বা খারাপ কিছু করেছে, তখন তাকে যখন কোনো পুরুষ ক্রিটিসাইজ করছে, সঙ্গে সঙ্গে তারা মহিলা হিসাবে একটা প্রিভিলেন্স নেন এবং ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেন, যেটা কিন্তু মৌসুমী এই যে অভিনেত্রী তিনি করেছেন। কারণ তিনি তার বক্তব্যের মধ্যে কোথাও রাজনীতির কথা বলেননি, তিনি সরাসরি মব লিঞ্চিং করার জন্য জনগণকে উস্কানি দিয়েছেন। ডাক্তারদের বলছেন এরা দুজন ট্রিটমেন্ট করতে গেলে তারপরে আপনারা বুঝে নেবেন।
অর্থাৎ ডাক্তাররা এদেরকে ট্রিটমেন্ট করে মেরে ফেলবে, এরকম ধরনের উস্কানি দিয়েছেন। সেটাকে নিয়ে যখন হাসি ঠাট্টা ছলে এই দেবাংশু কিংবা কুণাল ঘোষ যখন পোস্ট করেছেন একটা হাসির ছলে মজার ছলে, সেটাকে তিনি তার নারীবাদী অ্যাঙ্গেলটা তখন আর থাকছে না, নারী পুরুষ সমানতার কথা থাকছে না, তখন তিনি ভিকটিম কার্ড খেলে এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য থানায় পৌঁছে গেলেন। ফলে এই যে নারীবাদী বামপন্থা একটা গ্রুপ, সেগুলোকে মদত দেওয়া, এই পুরোটাই একটা পরিকল্পিতভাবে এটাকে কি বলবো, নিজেদের হারানো জমি বা শূন্য থেকে যদি একে ওঠা যায়, এরকম একটা চেষ্টা তারা করেছে। বাস্তবে এই আন্দোলন, কোনো আন্দোলন, সে ডাক্তারদের আন্দোলন হোক, সেটা জনগণের আন্দোলন হয়ে ওঠেনি। তার কারণ ডাক্তারদের সম্পর্কে সাধারণ মানুষের যে অভিযোগ, যে ধ্যান ধারণা, যে বঞ্চনা তারা পায়, সেই এথিক্স গুলো কিন্তু এই দাবির মধ্যে ছিল না যে আমরা প্রাইভেট প্র্যাকটিস করব না, আমরা জনগণকে দামি দামি ওষুধ লিখবো না, আমরা ল্যাবরেটরিতে পাঠাবো না অকারণে টেস্ট করানোর জন্য। এই ধরনের কোনো এথিক্স এর কথা কিন্তু তাদের দাবির মধ্যে ছিল না। ফলে ডাক্তারদের আন্দোলন জনগণের আন্দোলন হয়ে ওঠেনি, এই আন্দোলনটাও জনগণের আন্দোলন হয়ে ওঠেনি। বাকি রইল পলিটিক্যাল এই আন্দোলনকে ব্যবহার করার সিপিএম এবং বিজেপির। তারা সবচেয়ে বড় ভুল যেটা করেছে, এটা প্রবীরদা শুরুতে বলছিলাম, আমি কিছুটা শুনেছিলাম, যে এই আন্দোলনটাকে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ অর্থাৎ ক্ষমতা দখলের একটা দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, যেটা বাংলার মানুষ সমর্থন করেনি। অর্থাৎ এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রাত দখল বা টুকটাক যে মিছিল মিটিং গুলো হচ্ছে, সেটা শুধুমাত্র পলিটিক্যাল বিভিন্ন উইং গুলো, ছোট ছোট গণসংগঠনে উইং। তাছাড়া আলাদা করে সাধারণ মানুষের কিন্তু রাস্তাঘাটে এখন আর নেই, যেটা আমরা 14 তারিখে দেখেছিলাম। তার পিছনে আমার ব্যাখ্যা ছিল যে 99% তারা ফেক নিউজ এবং গদি মিডিয়ার প্রচারে মোটিভেটেড হয়ে রাস্তায় নেমেছিলেন। তো বেসিক্যালি এই আন্দোলনটা, কোনো আন্দোলন, সে ডাক্তার হোক বা এই বাকি আন্দোলন, কোনোটাই জনগণের আন্দোলন হয়ে ওঠেনি। ফলে এটা ভবিষ্যৎ তো আমি দীপক, আমিও ডিফার করছি তোমার এই কথাগুলোর সঙ্গে। যখন একটা আন্দোলনে 25 লক্ষের মতন মানুষ এই কদিনে রাস্তায় নেমেছে, এবং আমার এই হিসেবটা কিন্তু আমার নয়, এই হিসেবটা কিন্তু বিভিন্ন পুলিশ সোর্সে প্রতিদিনকার যা জড়ো হয়েছে তার একটা হিসেব। 25 লক্ষের মতন মানুষ রাস্তায় নামলেন, এবং কোনোটাই একেবারে সংগঠিত করা, মানে ট্রাকে করে লোক এনে জড়ো করা বা বাসে করে লোক এনে জড়ো করা এমন নয় যে তার আগে একটা বিরাট ক্যাম্পেইন হয়েছে তাতে মানুষ এসে জড়ো হয়েছে, এমনও নয়। তার মানে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, তার গোটাটাই না, এটা স্বতঃস্ফূর্ততা নয়, এটা পুরোপুরি বললে না ক্যাম্পেইন হয়নি, ক্যাম্পেইন হয়েছে। সেটা গদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আইটি সেল করেছে, ওটা ক্যাম্পেইনই হয়েছে, এবং সেটা মানুষ বুঝতে পারেনি যে এটা ক্যাম্পেইন হচ্ছে। কারণ আমি যদি এটা উদাহরণ হিসেবে ধরি, যখন কৃষক আন্দোলন হলো, সেই সময় যে মানুষটা প্রতিদিন খেতে বসছে, খাওয়ার সময় তার মনে পড়ছে না যে 700 কৃষক 1.5 বছর ধরে ওখানে আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের জন্য আমার রাস্তায় নামা উচিত। যে মানুষের মধ্যে এই ফিলিংসটা নেই, যে যেটা খাচ্ছে, সে যে উৎপাদন করছে, সেই লোকগুলোর কথা যে ভাবে না, সে হঠাৎ করে রাস্তায় নেমে পড়বে রাত দুপুরে। এটা পুরোপুরি তাকে মোটিভেট করা হয়েছে লাগাতার গদি মিডিয়া, আইটি সেল, সোশ্যাল মিডিয়া দিয়ে। এটা পরিকল্পিত। প্রবীর কি এটা মনে করো? আমি দীপকের সাথে আংশিক সহমত। আবার আপনার যে পরিসংখ্যান আপনি 25 লাখের দিচ্ছেন, সেটা 14 তারিখটা ধরেই দিচ্ছেন। 14 তারিখে যে আন্দোলনটা হয়েছিল সেটা স্বতঃস্ফূর্ততা ছিল, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তারপরে যে আন্দোলনটা হয়েছে সেটা তো পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড শুধু না, এবং মোটিভেটেড বাই টেলিভিশন মিডিয়া, মোটিভেটেড বাই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষকে মোটিভেট করা হয়েছে। তা না হলে বলুন না, কেউ খাবার নিয়ে যাচ্ছেন ধর্নার মঞ্চে, কেউ জল নিয়ে যাচ্ছেন, কেউ বিরিয়ানি নিয়ে যাচ্ছেন, কেউ আবার সেসব শুনে ধেই ধেই করে নাচছেন। দিস ইজ কল্ড আন্দোলন। এটাকে আন্দোলন বলে বাঙালি? বাঙালি এটাকে আন্দোলন বলে না। আন্দোলন বলে 14 তারিখটাকে, যেখানে কিন্তু দল, মত, ধর্ম, আমি একটু মনে করিয়ে দিই, যদি আমরা পাঞ্জাবের কৃষক আন্দোলনের কথা বলি, সেখানেও বিভিন্ন জায়গা থেকে খাবার এসছে, লঙ্গার থেকে খাবার এসেছে,
সেখানেও বিভিন্ন জায়গা থেকে তাদের বায়ো টয়লেট দিয়ে গেছে, তাদেরকে আনা হয়েছে, সেগুলো তো সেখানেও হয়েছে। একেবারেই তাই। আমি কৃষক আন্দোলনে ছিলাম। প্রবীর বলে নিক, তুমি নিশ্চয়ই বলবে। হ্যাঁ, ঠিক আছে। কৃষক আন্দোলনের সাথে এই আন্দোলন তফাৎটা কোথায় জানেন? কৃষক আন্দোলন অসংখ্য কৃষকের আন্দোলন, আর এইখানে একজন নির্যাতিতা হয়েছে তাই দেখে মোটিভেটেড হয়ে বাকিরা ভাবছেন আমার পরিবারের মেয়েটাও নির্যাতিতা হতে পারে, সেই আশঙ্কা থেকে আন্দোলন দুটো কিন্তু তফাৎ আছে, এটা বুঝতে হবে। কারণ পশ্চিমবাংলায় এই ধরনের নাচ গানের আন্দোলন আমরা দেখিনি দাদা। আপনি বলছেন বটে, আমি কল্লোল, উৎপল দত্তের কল্লোল দেখতে গিয়ে মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম, তখন খুব ছোট, আমি কিশোর বয়স। তো এইরকম বহু বহু গণনাট্য সংস্থা তারা এগিয়ে এসেছিল, গান বেঁধেছিলেন রুমা ঘোষ ঠাকুরদা, সব ঠিক আছে, এই আন্দোলনটা দেখতে অভ্যস্ত। কিন্তু ঠুমকা নাচ পশ্চিমবাংলার আন্দোলনে, সেই ঠুমকা নাচ মানে স্বল্প পোশাক পরিহিতা হয়ে রাত্রে সিগারেট খেতে খেতে আন্দোলন, এটা বাঙালি দেখতে অভ্যস্ত না। বাঙালি আন্দোলনটাকে নিতে পারলো না, শুধুমাত্র এই আন্দোলনের এই বহিরাঙ্গের জন্য এবং আন্দোলনের রাজনীতি ঢুকে যাওয়ার জন্য আন্দোলনটা দানাই বাঁধলো না। আপনি বলুন না, একজন মহিলা। আমি আরেকটা জায়গায় আরেকটা জিনিস বলছি, ইয়ে বলো দীপক বলো, কোথাও কি মানে এর সঙ্গে ইকোনমিক্স, যেটা কৃষক আন্দোলনের সঙ্গে জড়িয়েছিল, সেটা হচ্ছে একটা অর্থনীতি, অর্থাৎ তাদের পেটের ব্যাপার, তাদের ফসল বিক্রি হলে তাদের লাভের ব্যাপার, এবং সেই লাভ বাড়া বা কমার ব্যাপার, অর্থাৎ মূলত একটা অর্থনীতি তার সঙ্গে জড়িয়েছিল। এখানে যেহেতু সেই অর্থনীতি বহির্ভূত একটা আন্দোলন হচ্ছে, সেটাই কি বিচ্ছিন্নতার কারণ দীপক? কিছুটা, কিন্তু এর মধ্যে একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখুন, আমি ওভারঅল আমরা খুব যারা এই বিজেপি আরএসএস কে সমালোচনা করি বা এদের সম্পর্কে বেশি আলোচনা করি, তো তাদের মধ্যে একটা খুব কমন স্ট্যান্ড হচ্ছে যে গদি মিডিয়া যে বিষয়কে নিয়ে সব থেকে বেশি চিৎকার করবে সেই বিষয় নিয়েই করবে যে বিষয়ে বিজেপির লাভ। ভারতবর্ষে সাম্প্রতিক ঘটে যাওয়া যে কোনো ইস্যুতে সব থেকে বেশি যে বিষয়টাকে নিয়ে তারা চিৎকার করেছে, যেটাতে বিজেপির লাভ হয়েছে বা বিজেপির লাভের সম্ভাবনা আছে। কিন্তু আমরা মণিপুর নিয়ে দেখিনি, কারণ ওটা বিজেপির লস হবে। কৃষক আন্দোলনে দেখিনি, ওটাই লস হবে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে দেখিনি, ওটাই লস হবে। কিংবা কুস্তিগির মেয়েদের উপর পুলিশের টর্চার, তাদের উপর নির্যাতন, এইগুলো নিয়ে আমরা দেখিনি গদি মিডিয়া চিৎকার করতে, এরকম ধরনের ন্যারেটিভ তৈরি করতে বা মানুষের মধ্যে একটা আবেগ উদ্দীপনা তৈরি করতে, কারণ সেটা বিজেপির লস হবে। ফলে বিজেপির লস হয় এরকম কোনো খবর জেনারেলি গদি মিডিয়া দেখায় না, বড় মেইন স্ট্রিম মিডিয়া যেগুলোকে ধরি। এখানে এটা একটা ব্যাপার। আর অর্থনীতি ব্যাপার, মানুষের কাছে অর্থনীতিটা, এখানে দেখুন আমাদের শহরাঞ্চলে 100% লোক অকৃষি মানে পেশার সঙ্গে যুক্ত, ফলে তাদের কাছে কৃষকদের উপর দরদ উঠলে পড়বে, এটা মানে আশা করাই বোকামি। এবং আমরা দেখেছি গ্রাম অঞ্চলের মানুষের মধ্যেও এই কৃষকদের উপর নির্যাতন। পশ্চিমবাংলায় যেহেতু ওই ধরনের মানে সংগঠিত বড় কৃষক নেই, ছোট কৃষক, ফলে তাদের উপরে ওই ধরনের বার্ডেন, ওই ধরনের বোঝা পশ্চিমবাংলায় তুলনামূলকভাবে কম। ফলে এখানে কৃষক সংগঠন তারা সমর্থন করেছেন, গেছেন সমর্থন আদায় করে, এখানে মিছিল মিটিং করেছেন। কিন্তু ওভারঅল ভারতবর্ষ জুড়ে ওই কৃষকদের অর্থনীতির সাথে সরাসরি যেহেতু আমি বা আপনি যুক্ত নই, ফলে হয়তো সেই তাগিদটা অনুভব হয়নি। কিন্তু এখানকার ঘটনার সাথে আপনারা যেটা বলছেন না, যে এই রিলেট করছে অনেকে, যে আমার পরিবারও তো মেয়ে আছে, তার সাথে যদি কিরকম কিছু ঘটে ফলে আমারও নামা উচিত, এই অনুভূতিটা জাগানো হয়েছে কৃত্রিম ভাবে, এটা কিন্তু ন্যাচারালি জাগেনি। আচ্ছা, আমার মধ্যে তো, আমারও তো মেয়ে রয়েছে, সে তো রাতে মাসে এক সপ্তাহ তাকে নাইট ডিউটি করতে হয় আইটি সেক্টরে। আমার মধ্যে কিন্তু এটা আসেনি, কারণ আমি জানি তাদের অফিসে 30টা মেয়ে জব করছে। রাত্রেবেলা যখন তাদের জন্য রেস্ট রুম আছে, সেখানে প্রপার সিসিটিভি ক্যামেরা আছে, আইটি সেক্টরে না হলে কয়েক হাজার ক্যামেরা রয়েছে, সবসময় পেট্রোলিং পুলিশ রয়েছে। আমি জানি যে ওটা অনেকটা সিকিউর, কিন্তু কর্মক্ষেত্রে সবথেকে বেশি ধর্ষণ হয় সারা ভারতবর্ষে। আজকে আরজি করের ঘটনা প্রথম নয়, কারণ এখনো পর্যন্ত সরকারি তথ্য বেসরকারি তথ্য দেখলে দেখা যাবে যে রাস্তাঘাট থেকে তুলে নিয়ে ধর্ষণ হয়েছে খুব কম।
সব থেকে বেশি ধর্ষণ হয়েছে কর্মক্ষেত্রে, সেটা হসপিটাল হোক, স্কুল হোক, বা যে কোনো অফিস কাছারি যে কোনো হোক। ফলে এই যে কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়েছেন বলে আলাদা করে একটা যে গদি মিডিয়া আলাদা করে যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে শুরু থেকে, এবং তার সাথে বিভিন্ন ক্যারেক্টার যুক্ত করে সেটাকে আরো বেশি রহস্য রোমাঞ্চ মতো একটা সাসপেন্স থ্রিলার তৈরি করার চেষ্টা করেছে, এটা মানুষকে বেশি নাড়া দিয়েছে। এটা যদি হয়তো রাস্তাঘাটে কেউ যাচ্ছে, প্রেম প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, তাকে ছুরি দিয়ে মেরে দিয়েছে, তো প্রেম গঠিত ব্যাপার, চলো তাকে তুলে নিয়ে ধর্ষণ করেছে, মেরে ফেলে দিয়েছে, এখানে কিন্তু এক্সট্রা ক্যারেক্টার ক্রিয়েট করার সম্ভাবনা কম থাকে। কিন্তু যেহেতু একটা ইনস্টিটিউশনের ভেতরে হয়েছে, মানুষ অ্যাকচুয়ালি যারা রাস্তায় নেমেছে, যে সমস্ত মহিলারা অধিকাংশই সিরিয়াল দেখতে অভ্যস্ত। আমি দেখেছি, আমি নিজে আমাদের পাড়ার গৃহবধূ কর্মক্ষেত্রে যান না, খুব কম, তারাই মূলত রাত্রেবেলা বেরিয়েছিলেন। আমাদের আশপাশ থেকে যার লক্ষ্য করেছি, আমাদের পাড়ায় যেটা হয়েছিল, প্রায় 1000-2 মহিলা বেরিয়েছিলেন। তো সেইখানে আমি দেখেছি যে সবাই গৃহবধূ, বাড়িতে থাকেন, তার মেয়ে হয়তো কলেজে পড়ছে বা চাকরি করছে, তারা কম এসছে, কিন্তু মহিলারা বেশি এসছে। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ওই সিরিয়ালের মতো করে একটা ধারাবাহিক মগজ ধোলাইয়ের একটা, এই যেটা আমি শুরু থেকে বলেছি, এটা কিন্তু অন্য আন্দোলনের মধ্যে ন্যাচারাল আন্দোলন নয়, এটা ক্রিয়েট করা হয়েছে। এই ক্রিয়েটেড করে মানুষের সাময়িক উত্তেজনা তৈরি করে রাস্তায় নামানো হয়েছে। এটা কিন্তু ন্যাচারাল অনুভূতি নয়। আমার আপনার যে স্বাভাবিক যে ক্ষোভ রাষ্ট্রের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বা কোনো একটা ঘটনার বিরুদ্ধে, আমি বুঝলাম। আমি তোমার কথাটাকে যদি আমি মেনে নিই যে এটা ইট ওয়াজ ক্রিয়েটেড, এটা মিডিয়া ক্রিয়েট করেছিল, সেই জন্য এত বড় একটা মুভমেন্ট হলো, এত মানুষ রাস্তায় নামলো, বেশ। তো মিডিয়া কি তৃণমূলের যে এই যে অসম্ভব কেঁপে যাওয়া, এই যে হেজিটেশন, এই যে অসম্ভব হঠাৎ করে দেখলাম আমরা যে একটা, যাকে বলে কি বলবো, মানে নার্ভ ফেল করার মতন একটা ব্যাপার আমরা তৃণমূলের মধ্যে দেখলাম, এই একটা গোটা ক্রিয়েটেড ব্যাপারের জন্য এত বড় একটা দলের এরকম নার্ভ ফেল হওয়াটা উচিত ছিল? প্রবীণ, আমি একটু উত্তর দিয়ে দিই হালকা করে, আমি তারপর কবিতা করবে। আমি একটু বলে দিই, যখন মব লিঞ্চিং হয়, দেখবেন রাস্তায় খালি একটা সন্দেহ করে দিতে হবে যে অমুক পকেট মার বা অমুক ছেলে ধরা বা অমুক কিছু, তখন কিন্তু ওই লোকটার কথা কেউ শোনে না, হাজার হাজার লোক গিয়ে তাকে পিটিয়ে মারে, জানার চেষ্টাও করে না। এখানে আমি যদি ধরি তৃণমূলের বিরুদ্ধে হাজার হাজার লোকের প্রোপাগান্ডা ছুড়ে দিচ্ছে, তৃণমূলের কথা কেউ বিশ্বাসই করবে না, সে লজিক দিয়ে যতই বোঝানোর চেষ্টা করুক তার কথা কেউ শুনবে না। ফলে এখানে কি বলবো, একটা ভিকটিমের মতো চুপচাপ কাচুমাচু হয়ে টিএমসি অবস্থা হয়ে গেছিল, কিন্তু তারা বারবার কাউন্টার করার চেষ্টা করে, তার কথা কেউ শোনেনি। বাকি কবিতা ঘটনার আকস্মিকতাটা এতটাই ছিল যে প্রথম দিকে তৃণমূল কংগ্রেস সত্যি থতমত খেয়েছিল, আমরা দেখতে পেয়েছি। এবং তার সাথে আপনি যুক্ত করবেন তৃণমূলের বেশ কিছু নেতার মানে আত্মসমালোচনামূলক পোস্ট, তাদের কথাবার্তা, কেউ বাস্তিল দুর্গের কথা বলছেন, কারুর আরজিকর নিয়ে বিশেষ বিষোদাগার করছেন প্রকাশ্যে। এইগুলো সব মিলিয়ে তৃণমূলকে খানিকটা ব্যাকফুটে ফেলেছিল ঠিকই, কিন্তু তৃণমূলের নেত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আন্দোলন থেকেই বড় হয়েছেন, আন্দোলন থেকেই আজকে এই জায়গায় এসেছেন। আন্দোলনের গন্ধটা তিনি যতটা বোঝেন, সম্ভবত পশ্চিমবাংলায় আর কোনো নেতা নেত্রী নেই ততটা তারা বোঝেন। তিনি কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় কাজ দিয়েছেন। ফলে কি হয়েছে, তাকেও কি আমরা দেখিনি টেনশনে থাকতে? হ্যাঁ, বিচলিত তো তিনি হয়েছিলেন, তিনিও প্রচন্ড একটা চাপের মধ্যে আছেন মনে হয়। একেবারেই তাই, বডি ল্যাঙ্গুয়েজ তো তাই বলছিল, তিনি বেশ বিচলিত ছিলেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই যে বিচলিত থেকেও নিজে স্থির প্রতিজ্ঞ হয়ে তার লক্ষ্যে এগিয়ে গিয়ে আন্দোলনটাকে ডাইভার্ট করে দিলেন ডাক্তারদের আন্দোলন বলে, যেটা দীপকের ভাষায় গদি মিডিয়া, আমি সেভাবে বলবো না, যেভাবে এক শ্রেণীর মিডিয়া এটাকে জনগণের আন্দোলন বলে চালাতে চাইলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটা ডাক্তারদের আন্দোলন বলে চালাতে চাইলেন, হার জিত আপনার চোখের সামনে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার হেরে যায় ওই তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া। আমাদের মতন ইউটিউব মিডিয়া আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করেছি,
প্রত্যেকটা ঘটনা তুলে তুলে এনে আপনিও করেছেন, দীপক করেছে, আমি করেছি, এরকম বেশ কয়েকজন আমরা করেছি। মানুষের কাছে সত্য খবরটা, আসল ঘটনাটা পৌঁছেছি। মানুষ কিন্তু তখন তুল্যমূল্য বিচার করে দেখেছে। আজকে আমাদের এই ইউটিউব মিডিয়ায় এত দর্শক কেন জানেন? মানুষ আমাদের বিশ্বাস করে, ভরসা করে, সঠিক খবরটা আমরা পৌঁছে দিব। আমাদের কাছে আর না আপনাকে কেউ কোনো রাজনৈতিক দল আপনাকে মদত দেয়, না দীপক ব্যাপারীকে দেয়, না আমাকে প্রবীর বিশ্বাসকে দেয়। কোনো রাজনৈতিক দলের মদত আমাদের লাগে না। আমাদের মদত তো দেন মানুষ, তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুগুলো করে। বহু ইউটিউবার আছে যাদেরকে রাজনৈতিক দল মদত দেয়। আমরা আমাদের ঢাক পেটানো, আমাদের এটা জায়গা নয়, আমরা ঢাক পেটাবো না। আমি অন্য কথা, আমি ঢাক পেটানোর কথা বলছি না দাদা, একটা কথা বুঝুন, মানুষ কিন্তু সেই যে ইউটিউব চ্যানেলগুলো সেগুলোকে যেমন দেখছেন, পাশাপাশি আমাদেরকেও দেখছেন, এবং আমাদের কথাটা যখন পরে গিয়ে সত্যি প্রমাণিত হচ্ছে, বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে, মানুষ বেছে নিচ্ছেন কোনটা দেখবে। মানুষ আমার কাছে চিরকালই খুব একটা ইলিউসিভ একটা ব্যাপার, ভীষণ বায়বীয় একটা ব্যাপার। তার যে কখন কি রূপ, কখন কি দেখেছি আমরা এত বছরের এতে, স্বাধীনতার পর থেকে আমরা একটা পলিটিক্যাল মুভমেন্ট বলো যেখানে মানুষ নিজের স্বার্থে নয়, একেবারে দেশের স্বার্থে লড়াই করেছে, প্রাণ দিয়েছে, সেই মুভমেন্ট তো মানে একেবারে মানুষ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়ে শেষ হয়ে গেল। কি করে হলো, কেন হলো? আমরা এই কথা বলছি। আমরা 70 দশকে দেখেছি একটা ছেলেও তো এমএলএ হওয়ার জন্য লড়েনি, একটা ছেলেও তো এমপি হওয়ার জন্য লড়েনি, একটা ছেলেও তো মন্ত্রী হওয়ার জন্য লড়েনি, বরং তারা জানতো এই রাজনীতিটা করতে গিয়ে মারা যাব। কিন্তু তারা জনবিচ্ছিন্ন হয়েছে ধীরে ধীরে। আজকেও মাওয়িস্টরা যারা লড়ছে প্রত্যেকে জানে, ইচ এন্ড এভরিওয়ান নোজ ভেরি ওয়েল, যে কালকে গুলির সামনে দাঁড়িয়ে মরে যেতে পারি, কিন্তু তারা জনবিচ্ছিন্ন, এটাও ঘটনা। তো এই কাজে মানুষ বায়বীয় একটা ব্যাপার। মানুষ কাকে কখন কোন দাঁড়িয়ে কিভাবে সমর্থন করবে আমিও আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমি এই আন্দোলনের জায়গাটায় আরেকবার যাব। আমরা তার মানে কতগুলো জায়গায় এলাম যে এই আন্দোলনটার পেছনে একটা মিডিয়ার বড়, আমি সম্পূর্ণ বলবো না, যেটা নিশ্চয়ই সম্পূর্ণ দীপকও বলছেন না, একটা বিরাট বড় প্রভাব ছিল, একটা মিডিয়ার একটা প্রভাব ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে এই আন্দোলনের রাজনৈতিক কোনো অভিমুখ ছিল না, এই আন্দোলনের কোনো দাবি দেওয়া ছিল না, যে আমি সামাজিক মুভমেন্টের কথা বলছি। আর ডাক্তারদের মুভমেন্টের সঙ্গে মানুষের সাধারণভাবে সেন্টিমেন্ট জড়িয়ে নেই। মানুষ বরঞ্চ ডাক্তারদের বিরুদ্ধেই, রোজকার তাদের এক্সপিরিয়েন্স দিয়ে তারা তাদের বিরুদ্ধে। এবার এই দুটোর জায়গায় এসে দাঁড়িয়ে আস্তে আস্তে যেহেতু এটা ডাক্তার্স মুভমেন্ট হয়ে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব সফলভাবে সেটাকে করেও ফেলতে পারলেন, মঞ্চে চলে যাওয়া, সেখানে তাকে ডেকে নিয়ে আসা, আবার সেই ডেকে নিয়ে এসে তাদের সঙ্গে মিটিংয়ে একটা সময় পর্যন্ত করা, তারপরে একটু কড়া হওয়া, তারপরে আবার ডাকা, এই যে চলতে শুরু করে গোটাটা ডাক্তারদের মুভমেন্ট হলো। এবং ডাক্তারদের মুভমেন্ট যেহেতু ফেরত নেওয়া হলো, অবাক, আমি নিজেও অবাক হয়ে গেলাম। ডাক্তারদের কর্মবিরতি শেষ হলো, নিউ মার্কেটে ভিড় শুরু হলো। দিস ইজ ফিনোমেনন। যেদিনকে শেষ হয়েছে সেদিনকে নিউ মার্কেটে ভিড়, সেদিনকে থেকে গড়িয়াহাটে ভিড় আবার শুরু হয়েছে। এইটা তার মানে এই আন্দোলনের কোনো দীর্ঘস্থায়ী প্রভাব আর থাকবে না দীপক? না, প্রথমত একদম পরিষ্কার উত্তর হচ্ছে না, এর কোনো প্রভাব থাকবে না। কারণ আমার যখন বাবা মারা গেল, আমি নিজের উদাহরণ দিচ্ছি, আমি একটু আবেগ কম আমার মধ্যে, মানে অনেক আছে না আবেগে হাউ হাউ করে কাঁদে বা আবেগে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমার মধ্যে আবেগটা কম, যুক্তি বা তথ্যের উপর বেশি বেস করি ছোটবেলা থেকে। আমার বাবা মারা গেল, সাময়িক খানিকক্ষণের জন্য মনটা একটু ভারাক্রান্ত হচ্ছিল, তারপরে হিসাব করলাম ভাই আমাকে তো মরতে হবে, আমি তো কালকেও মরে যেতে পারি, জন্মেছি যখন মরতেই হবে। বেসিক্যালি এই আন্দোলনের ক্ষেত্রে যেহেতু আম পাবলিক, মানে সাধারণ পাবলিক, আমি, আপনি বা পবিদ্যা বা বাকি যারা সাধারণ মানুষ দেখছেন আজকে দর্শকরা, আচ্ছা বলুন তো, আপনার পরিবারে যদি কেউ একজন মারা যায়, সে যেভাবে হোক, খুন হোক, ধর্ষণ হোক, অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো ভাবে, আপনি কতদিন শোক পালন করবেন? কতদিন বুকে ব্যথা নিয়ে রাত জাগবেন? কতদিন পাগলের মতো রাস্তায় ঘুরবেন? খুব রেয়ার কেস হয় যে কেউ খুব ক্লোজ মারা গেলে, সে প্রেমিকা হোক, মা হোক, বাবা হোক, বা কেউ একজন ক্লোজ মারা গেলে হয়তো সাময়িক
মানে হয়তো 1 লাখের মধ্যে একজন হয়তো মানসিক সন্তুলন হারিয়ে ফেলেন এবং রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ান, কিন্তু অধিকাংশ মানুষ বাস্তববাদী, মানুষ বাস্তবে বেঁচে থাকতে চান। এবং একটা সময় পরে মানুষ, যে কোনো চোট লাগলেও একটা সময় পরে সেটাও মিলিয়ে যায়, ব্যথাও কমে যায়। মানুষের জীবনের এই স্বাভাবিক জীবন যাত্রার মধ্যে এই ঘটনাটাও কিন্তু একটা সময় মিলিয়ে যাবে। এবং এই ঘটনা নিয়ে যে প্রচার বা প্রোপাগান্ডা যেগুলো তৈরি করেছিল, মানে ক্রিয়েট করার জন্য একটা গণ অভ্যুত্থান তৈরি করার চেষ্টা করেছিল, বাংলাদেশের কার্বন কপি করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা, এখানকার প্রেক্ষাপট আলাদা, এবং যে কোনো একটা ছোট ঘটনা দিয়ে গদি উল্টানো খুব অসম্ভব যদি তার সাথে সেখানকার আরো বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক ইস্যুগুলো ম্যাচ না করে। তো এখানে এই কার্যকরী ঘটনার সাথে কিন্তু পশ্চিমবাংলার ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি বা বিভিন্ন দুর্নীতি ইত্যাদি এটা কিন্তু ম্যাচিং করেনি। কারণ দুর্নীতির ইস্যুটা বিগত 2020-21 থেকে এসেছে এজেন্সি পলিটিক্স এর মাধ্যমে, বিরোধী দলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে তাদের মানুষের সামনে তাদেরকে নৈতিকভাবে হেনস্থা করা, যাতে মানুষ তাদের সমর্থন না করে। আমরা চোর ধরছি, জেলে ভরছি, তো আমাদেরকেই ভোট দাও, অনেকটা এই পলিসিতে খেলা। ওভারঅল এই যে আমি বলছি না, যে এই যে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে একটা সময় মানুষ ভুলে যায়, শোকের স্মৃতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসে, এটা কিন্তু হবে এবং এই ঘটনার ক্ষেত্রে হবে। কিন্তু যেহেতু বড় একটা প্রচার হয়েছে, ফলে সেখান থেকে হয়তো মনে থাকবে মানুষের এরকম একটা বিশাল বড় আন্দোলন হয়েছিল, রাত জাগা হয়েছিল, যেহেতু এই সেম জিনিস এর আগে আমার অন্তত জীবিত কালে এখনো পর্যন্ত দেখিনি, বাংলাদেশ বা শ্রীলঙ্কা ছাড়া। বেশ বেশ বেশ, মানে তুমি 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 যেটা বলতে চাইছো সেটা বহুকাল আগে নাজিম হিকমত বলে এক ভদ্রলোক বলে গিয়েছিলেন যে বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। এবং এবং তুমি আজকে বিংশ শতাব্দী তো আমরা পেরিয়ে এসেছি, কাজেই শোকের আয়ু আরো 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 কমে গেছে, এটা স্বাভাবিক। আমি প্রবীরের কাছে একই প্রশ্ন নিয়ে যাবো, একেবারে ছোট্ট করে বলো, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ প্রবীর, বল, এর কি কোনো প্রভাবই থাকবে না? মানে আমি 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 আবার আমি মানে এটা বলেছিলেন নাজিম হিকমত, আবার রবি ঠাকুর বলেছিলেন যে নদী মরুপথে হয়েছে হারা, জানিতাও হয়নি হারা, মানে মরুপথে হারিয়ে গেলেও সে কিন্তু হারায় না, কোথাও একটা থেকে যায়, সেটাও আছে, সেটাও কবিতারই ব্যাপার। আন্দোলন তো নদীর মতো নয়, আন্দোলন সমুদ্রের মতো আছড়ে পড়ে। আন্দোলন নদীর মতন আঁকা বাঁকা পথে চলে না, আন্দোলন আছড়ে পড়ে বালুকা তটে নামে সে জল, তারপর নিয়ে চলে যায় অনেক কিছু। এটাই তো আন্দোলন, আবার সে ফিরিয়ে দেয়। নদী নয়। রবীন্দ্রনাথের লাইন এইখানে বোধহয় প্রযোজ্য নয়। যাই হোক, এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হবে না, কারণ এই মানুষের মানে জনস্বার্থবাহী আন্দোলন নয়। এই আন্দোলনটা কিন্তু আপনি যেটা বললেন না, যে কৃষকদের একটা চাওয়া পাওয়ার ব্যাপার ছিল, অর্থনৈতিক ব্যাপার ছিল, সিঙ্গুরের আন্দোলন বলুন, নন্দীগ্রামের আন্দোলন বলুন, সেখানে নিজের জমি জিরে রক্ষা করার ব্যাপার ছিল। এইখানে কি আন্দোলনটার বিষয়টা কি, আন্দোলনটার দাবিটা কি? আন্দোলন তো কোনো দাবিকে সামনে রেখে হয়, দাবিটা হচ্ছে জাস্টিস দেবে সুপ্রিম কোর্ট, জাস্টিস খুঁজে বেড়াবে সিবিআই। এই আন্দোলনটা মোটেও দাঁড়াতে পারলো না এই একটাই কারণে, আমি আপনাকে বললাম, অনেকগুলো দিশায় বিভক্ত হয়ে গিয়েছিল বলে আন্দোলনটা দাঁড়াই বাঁধলো না। আর এটা আমি দীপকের সাথে একমত নই যে মানুষ দীর্ঘদিন মনে রাখবে, কারণ এরপরে আরো আন্দোলন হবে। আমরা বাঙালি জাতি, এই যে পুজোর উৎসবের আন্দোলন শুরু হচ্ছে না, এটাই মানুষ সব ভুলে যাবে। তারপরে কালী পুজো আছে, এরপরে বিভিন্ন রকম বিয়ে থা অনুষ্ঠান, মানুষ এসব মনে রাখবে না। মনে রাখার না না, আমি কিন্তু বলেছি এটা মনে রাখবে না। যাই হোক, আমিও বলেছি, ওটাই ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা দেখতে থাকবো, আমরা দেখতে থাকবো। আমার কোথাও মনে হয় যে অন্তত এই আন্দোলন একটা জিনিস করে দিয়ে গেছে, সেটা হচ্ছে শাসকের বিরুদ্ধে কথা বলার একটা আগল এখানে ভেঙে গেছে। সেই আগলটা কতদিন ভাঙা থাকে, সেই আগলটা কতদিন আবার আর একটা নতুন আন্দোলনের জন্ম দেয়, সেটার জন্য আমরা বসে থাকবো, আমরা দেখবো।
তবে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং দেরিতে আসার জন্য দীপককে ধন্যবাদ, প্রবীরকে ধন্যবাদ। তবে একটা জিনিস, এটা বাংলা বলেই আন্দোলনটা সম্ভব হয়েছে, এটা ইউপি হলে হতো না। না না, তো হয়ই না। মানে আমরা খালি বাংলা বলে নয়, এই যে একটা আবেগ, এই আবেগটা আমাদের কাছে একদম শেষ করার আগে একটা গল্প বলি। একটা সিনেমা হলে একজন বাঙালি, একজন উড়িয়া এবং একজন সাদারনি, একজন পাঞ্জাবি মহিলা বসে দেখছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্র থেকে, মানে যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছে 3 জন সৈনিক। তো বাঙালি যে সে হাউ হাউ করে কাঁদছে যে মানে প্রেমিক ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, মরেও যেতে পারে। যিনি উড়িষ্যার তিনি একটু গম্ভীর হয়ে আছেন যে মানে চলে যাচ্ছে মারা যায়। আর যিনি সাদারজি তিনি বলছেন আমাদের তো রোজই আমাদের ঘর থেকে যুদ্ধক্ষেত্রে যায়, আমাদের আবার এটা নিয়ে ভেবে কি লাভ হবে। তো বাঙালির এই আবেগ, বাঙালি তো, এবং আমরা গর্বিত আমাদের এই আবেগ আছে বলে, আমাদের কোনো লজ্জা নেই, আমরা আবেগ আছে, আমরা পাথর নই, সেই জন্য আমরা গর্বিতও বটে। তো এই সমস্ত নিয়ে দেখা যাক আগামী দিনে কিরকম দাঁড়ায়। আমরা আর একটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছিলাম, বা তোমাদের কাছ থেকে এই ইনপুটটা আমার পাওয়ার খুব দরকার ছিল, কারণ তোমরা গ্রাউন্ডে এই খবরগুলো অনেক বেশি নাও, যে আগামী দিনে আমাদের এর পরের যে বড় যে জায়গাগুলো আসছে, এই বন্যাও মিটে যাবে, পুজো এসে যাবে, সবই এসে যাবে। পরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু আমাদের যেগুলো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এর একটা বড় রেঞ্জের একটা নির্বাচন আমাদের সামনে আসছে আবার। এবং সেটা সবটাই কিন্তু অত্যন্ত নাগরিক পর্যায়ে হবে। অর্থাৎ যেখানে যেখানে এই মুভমেন্ট হয়েছে, যেখানে যেখানে মানুষ নেমেছে, সেইখানে সেই নির্বাচনটা হতে যাচ্ছে। কাজে সেদিকে আমাদের একটা নজর থাকবে এবং তোমাদের কাছ থেকে আমি এই ইনপুটটা নেওয়ার নেক্সট কোনোদিন একটা এসে বসে আমরা এই মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন ধরে ধরে আমরা একটা আলোচনা করব যে এখানে এরকম লোক নেমেছিল এবং সেখানে কিরকম ধরনের নির্বাচনের ফলাফলে অন্য কোনো রকমের প্রভাব পড়বে কিনা সেই নিয়ে একদিন আলোচনা করব। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।